নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি যে পোস্টটা দিয়েছি সেখানে অনেক মন্তব্য এসছে যে আমার কোনো কথাই মেলে না, আমি কেবল আপনাদের গুলবাজি দিয়ে যাই। আমি না কয়েকটা আপনাদের মনে করে দিচ্ছি ঘটনা, তাতে আপনাদের স্মরণ হতে পারে। আপনার মানুষের ভুলো মন তো, ওই কারণে বলে রোজ পড়াশুনো করো, কিন্তু ভিডিও তো রোজ দেখা সম্ভব নয়। আমি যখন বলছি আর যখন ঘটনাটা ঘটছে তখন আপনাদের মাথা থেকে ইরেজ হয়ে যাচ্ছে, আপনারা তখন আর রিলেট করতে পারছেন না। আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতবর্ষে এসেছিলেন তখন আমি প্রথম বলেছিলাম যে সর্বদলীয় বৈঠক ডেকে তাদের লিখিত সম্মতি আদায় করে শেখ হাসিনাকে রাখার ব্যবস্থা করা হচ্ছে। হলো তাই। প্রথমে বট বাহিনী লিখলো সব বাজে কথা বাজে কথা বাজে কথা, সব বললো ঢপ 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 ঢপ, উনি মিথ্যে আশ্বাস দিচ্ছেন। তারপরে দেখা গেল যে সত্যি শেখ হাসিনাকে সর্বদলের মিলিত সম্মতিতে তাকে রাখা হয়েছে। এরপর হলো ট্রাভেল ডকুমেন্ট। আমি যখন বললাম ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হলো, সবাই তখন আবার লিখতে শুরু করে দিলেন, না 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 ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হচ্ছে না, উনি সব বাজে কথা বলছেন। আলটিমেটলি আপনাদের খবরের কাগজেও বেরোলো যে শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে। আমি বলেছিলাম এই গঙ্গা পানি চুক্তি হবে না। আমি ভুল করে তিস্তা লিখেছি, বলে ফেলেছি তিস্তাটা আলাদা। বলেছিলাম হবে না, আলটিমেটলি হচ্ছে না। আমি বলেছিলাম ট্রান্সশিপমেন্ট বন্ধ হবে, আপনারা বলেছিলেন কোনোদিনই ভারতবর্ষের ক্ষমতা নেই ট্রান্সশিপমেন্ট বন্ধ করার। আমি বলেছিলাম দেখে নেবেন। আমি এটাও বলেছিলাম যে পাকিস্তানকে মারবে, মেরে কোমর ভেঙে দেবে। আপনারা লিখেছিলেন ভারতের কোনোদিন সাহস হবে না পাকিস্তানকে আঘাত করার। সেই পাকিস্তানকে মেরে কিন্তু 8 মে শুইয়ে দিল। আমি আবার বলছি, আবার নতুন করে জিও পলিটিক্স যা হচ্ছে তাতে কি কি হতে পারে, কখন কি হবে আমি সেটা বলেছি। এবার এটাও মিলিয়ে নেবেন। মানে আমি যেগুলো বলেছি আপনাদের স্মরণ করিয়ে দিলাম, দেখুন আপনাদের সেই কথাগুলো আমার মিলেছে কিনা। এখন যে কথাটা আমি বলছি সেটাও আপনাদের মিলবে। এই যে আপনাদের দেশ জোড়া এখন ভারত বিরোধী জিগির একটা উঠেছে না, এই জিগিরে আমাদের দেশের মানুষ কিন্তু উত্তপ্ত হয়ে গেছে। তারা এমএলএ কে বলছে, এমএলএ এমপি কে বলছে, এমপি লোকসভায় বলছে, লোকসভা থেকে রাজ্যসভা আলোচনা হচ্ছে, এই সমস্ত কিন্তু হচ্ছে। যখন এই চাপটা যখন ধীরে ধীরে বাড়লো, এবং আপনারা জানেন যে এপ্রিল মে মাসে আমাদের বিধানসভা ভোট আছে পশ্চিমবঙ্গে, এরপরে তামিলনাড়ু আছে, তারপরে আপনার মণিপুর না মিজোরাম সেখানে একটা আছে, খুব আমি শিওর না, ওখানে কোনো একটা রাজ্যে আছে। ফলে এই বাংলাদেশের সঙ্গে এই রাজ্যগুলোর সম্পর্ক কিন্তু একদম আত্মার সঙ্গে জুড়ে রয়েছে। তো বিজেপি রাজনীতি করে, তার ভোট দরকার, সরকারে টিকে থাকতে গেলে ভোট দরকার। ফলে ভোট যদি পেতে হয় তাহলে জনগণের কথা শুনেই চলতে হবে। এবার রাজনৈতিক দলগুলো চাপ দিচ্ছে, খাবার দেওয়া বন্ধ করুন, খাবার দেওয়া বন্ধ করুন। একবার আমি লিখেছিলাম যে আমি বলবো, তাতে এত কুমন্তব্য এসেছিল, তা আমি বাধ্য হয়ে বলেছিলাম যে আমি বলবো না, থাক, আপনারা খেয়ে বললেন না খেয়ে বললেন, তাতে আমার কি যায় আসে। কিন্তু এখন যে ঘটনাটা ঘটতে যাচ্ছে তাতে না বলে উপায় নেই। সেটা হচ্ছে লিখিত সম্মতি আসতে শুরু করে দিয়েছে সব দলগুলোর। একমাত্র বাকি আছে দক্ষিণের দলগুলো, সাউথ ইন্ডিয়ার যে দলগুলো আছে, তাদের এই বাংলাদেশ সংক্রান্ত ব্যাপারে তাদের কোনো রকম আইডিয়াও নেই, তারা কিছু জানেও না, তারা কানও দেয় না। ইদানিং যখন সব নেতারা গিয়ে ওখানে বলছেন, তখন তারা একটু নড়ে চড়ে বসেছেন যে ভারতবর্ষের ওপরে যদি এরকম একটা আঘাত হয় তাহলে তো আমাদের ওপরই আঘাত। সেই সাউথ ইন্ডিয়ার দলগুলোর বোধহয় গোটা 20-25 দল আছে,
ছোট বড় মিলিয়ে তাদের কাছ থেকে এখনো সম্মতি পত্রটা পাওয়া যায়নি। ভারত করে কেন? ভারত এই কারণে করে, ভারতে যে বিরোধী শক্তি আছে না, এই বিরোধী শক্তি যারা আছে তারা মানে নিজের জায়গায় মানে কখনো এক জায়গায় থাকে না, এক মত থাকে না। আজকে যারা এই বিরোধিতা করছে, যখন বাংলাদেশে যখন চূড়ান্ত মানে খাদ্য সংকট দেখা দেবে, একেবারে মানে না খেয়ে মানুষ মরার মতো অবস্থা হয়ে যাবে, তখন এরাই তখন ত্রাহি চিৎকার করতে শুরু করে দেবে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নৃশংস ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। একেবারে কার্টুন ফার্টুন একে নরেন্দ্র মোদীর গোষ্ঠীর পিণ্ডি পাকিয়ে দেবে। নরেন্দ্র মোদী ওই জন্য ঠিক করেছেন যে এবার আমি শেখ হাসিনার বেলায় এরকম আমি করেছিলাম, পরে যাতে ট্যাপও না করতে পারে, আমি এবারে লিখিত সম্মতি আদায় করে নেব। উনি তাই বলেছেন সব দলকে লিখিত সম্মতি দিতে হবে। লিখিত সম্মতি সব দল দিয়ে দিলে পরে আমি খাদ্যশস্য বয়কট বন্ধ করে দিলাম, সমস্ত কিছু বন্ধ করে দিলাম, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছি, সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি। এইবারেতে কোনো দল কিন্তু যেহেতু লিখিত দিয়ে দিয়েছে, তারা আর পার্লামেন্টে এসে ঝড় তুলতে পারবে না। এটাই হচ্ছে মোদিজির খেলা। আমি কালকে একটা চ্যানেলে বলেছিলাম, মোদিজিকে যারা বুঝতে পারেন না, মনে করেন ভীতু কাপুরুষ, তারা মোদিজির কুটনীটাই বুঝতে পারেন না। মোদিজি হলেন জেফ্রি বয়কট কিংবা আমাদের সুনীল গাভাস্কারের মতো ঠুকে ঠুকে খেলার প্লেয়ার। ধীরে 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 দেখুন না, আপনার এই বলেছিলাম ওই চুক্তি হবে না, ওই আমাদের যে বাণিজ্য চুক্তি হবে না, মনে পড়ে? কবে থেকে বলে যাচ্ছি বাণিজ্য চুক্তি হবে না, আলটিমেটলি এখনো কিন্তু হয়নি। ভারত এখনো ডিলে করে যাচ্ছে, আরো ডিলে করাবে, আরো ডিলে করাবে। আমি বলেছি আমি এই সরকার হবে না, এই সরকারের ভোটও হবে না, এই সরকার থাকবেও না, ভোট আপনাদের হবে না। আমি শুরুর দিন থেকে বলে যাচ্ছি ভোট হবে না, এখনো বলে যাচ্ছি ভোট হবে না। ভোট হলে পরে তখন আপনি আমাকে গালাগালি দিয়েন। ফলে এখন দেখুন আমি যেগুলো বলেছি সেগুলো কিন্তু সবকটাই সত্য হয়েছে। এখন এই যে অবস্থা দাঁড়িয়েছে তাতে কি হচ্ছে, আমাদের এত ভারত বিরোধিতা করা হয় পদে পদে। এই মুস্তাফিজুর রহমান, তার সঙ্গে কিন্তু ভারতের কোনো সম্পর্ক নেই, সে কিন্তু বিসিসিআই এর, যদিও বিসিসিআই এর উচিত হয়নি এটা, আগে থেকেই বিসিসিআই এর বলে দেওয়া হয়েছিল এবারে আমরা বাংলাদেশকে নেব না, তাহলে মুস্তাফিজুর আসতেন না, তিনি সম্মানিত হলেন। এটা আমাদের বিসিসিআই এর দোষ, এটা কিন্তু আমি স্বীকার করি, মানে যেটা স্বীকার করার সেটা স্বীকার করি আমি। কিন্তু তাই যদি হয় তাহলে সাকিবকে আপনারা মানে কেন দেশদ্রোহী আখ্যা দিয়ে সাকিবকে তার পাশে দাঁড়াচ্ছেন না? দেশদ্রোহী আখ্যা দিয়ে তার বেলাতে কিছু বলছেন না তো, তখন আপনাদের গায়ে লাগে না, সাকিবের বেলা আপনাদের গায়ে লাগে না। অথচ সাকিব হচ্ছে এমন একজন প্লেয়ার যিনি বাংলাদেশকে চিনিয়েছেন, বিশ্বের মাঠে কিন্তু সাকিব প্রথম চিনিয়েছেন। তারপরে কিন্তু মুস্তাফিজ যত এসছে, মুস্তাফিজুর রহমান, তারপর আরো যারা এসছে, আপনার প্রাক্তন ক্যাপ্টেন ছিল যিনি পরে এমপি হলেন, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, তিনি, এনারা সমস্ত পাত প্রদীপের আলোয় আসেন। এর দিকে আপনারা ভারত বিরোধিতা করছেন, ওই দিয়ে চালও নেবেন, আবার তেলও নিচ্ছেন। একজন খুব মজা করে ভালো লিখেছে, মুস্তাফিজুর রহমানকে বার করে দেওয়ার প্রতিবাদে ভারত থেকে বাংলাদেশ 1,80,000 লিটার তেল কিনলো প্রতিবাদে। খুব বুদ্ধিমানের মতো খুব সুন্দর করে লিখেছে, আমি গুছিয়ে বলতে পারলাম না, ব্যাপারটা এরকমই উনি যেটা লিখেছেন। তো এই যে জিনিসগুলো এখন হচ্ছে না, এই যে ভারত বিরোধিতাও করবেন অথচ ভারতের মালও খাবেন, এটাই ভারতবর্ষের মানুষ সহ্য করতে পারছেন না। মানে এদের খেয়ে 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 না অনেক চর্বি জমে গেছে, এখন এদের চর্বি একটু কমানো দরকার, তাই এদের চর্বিটা এখন কমানো হচ্ছে। এইবার দেখুন আর একটা, আমি যেটা বলেছিলাম যে ভিসা সম্পূর্ণভাবে বন্ধ হবে, এটা লাস্টে বলছি এই কারণে যে এটা আজকে আমাদের কাগজে বেরিয়েছে, এই দেখে নিন।
পড়তে পারছেন? এবার আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। ভারতীয়দের জন্য পর্যটক ভিসা দেওয়ার পুরোপুরি বন্ধ করে দিল বাংলাদেশ, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে সিদ্ধান্ত নিল ঢাকা। আপনারা এটা করে দিয়েছেন, বাংলাদেশ এটা দেখিয়ে দিয়েছে পথটা। তাহলে এগিয়ে আছে কি আপনারা বলুন? এই যে ভারত বাংলাদেশ সম্পর্ককে অবনতির জায়গায় নিয়ে যাচ্ছে কে? ভারত কিন্তু এখনো পর্যন্ত টুকটাক ভিসা দিয়ে যাচ্ছে, খুব অসুস্থ মানুষকে কিন্তু ভিসা দিয়ে যাচ্ছে ভারতবর্ষ। তারপরে আপনাদের দেশ থেকে যে সমস্ত মানে কর্মকাণ্ড হচ্ছে, তারপরে আপনারা কি মনে করেন ভারতীয়রা আপনাদের পাশে থাকবে? এখন যারা ট্রিটমেন্ট করতে আসছেন না এখানে, তারাও কিছুটা বিপদে পড়ছেন। আমার এলাকাতে আমি নিজে দেখেছি, আমি নিজে তাদেরকে গিয়ে আমি রক্ষাকর্তা হয়ে আমি দাঁড়িয়েছিলাম। এত হেনস্থার শিকার হচ্ছিলেন। এখানে কেউ ঘর ভাড়া দেবে না, ঘর এমনি পড়ে রয়েছে, পড়ে থাক। এখানে সে ভাড়া নেয় তো ঘর ভাড়া দেবে না, থাকবেন কোথায় শীতের রাতে? এটা পরশু দিনের ঘটনা, আমি বলতে ভুলে গেছিলাম আপনাদের। সুতরাং এখানে এসে কিন্তু আপনারা খুব একটা শান্তিতে থাকবেন না। ভারতের সঙ্গে শত্রুতা করে একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র যার উপরে আপনারা নির্ভর করছেন, তার সঙ্গে শত্রুতা করে আপনারা কদিন টিকতে পারবেন? এই যে খাদ্যপণ্য এই যে বন্ধ হওয়ার সিদ্ধান্ত, তেল ফেল বন্ধ হওয়ার সিদ্ধান্ত, যন্ত্রপাতি মানে আপনার গাড়ির যন্ত্রপাতি সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আপনার বর্ডারগুলোকে পুরো সিল করে দেবে। সিল করে দিলে কি হবে? এবার আপনাদের গাড়িগুলোও চলবে না, অকেজো হয়ে যাবে, আপনার তেল পাবেন না, আপনি খাবার পাবেন না, আপনি মানে 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 একটা দ্বীপের মধ্যে আপনারা বন্দী হয়ে যাবেন। আপনারা সেটাই চাইছেন। আপনারা বলছেন ফেলো করি মাখো তেল, তেল মাখুন। আপনারা যত খুশি পাকিস্তান থেকে, দুবাই থেকে ভারতীয় চাল কিন্তু পাকিস্তান নিয়ে যাচ্ছে, দিয়ে আবার পাকিস্তান থেকে আবার বাংলাদেশে আসছে, ঘুরিয়ে নাক দেখানোর মতো অবস্থা। মানে যেমন পাকিস্তান তেমন হচ্ছেন আপনারা। মানে ভারতের মালটা 80 কিলোমিটার পেরোলে ঘরে ঢুকে যেত, সেটা যাচ্ছে প্রথম দুবাই, আর দুবাই থেকে যাচ্ছে পাকিস্তান, পাকিস্তান থেকে আসছে এখানে। মালয়েশিয়াও তাই, স্টেট অফ ব্রুনেও তাই, যেখানেই আপনি যাবেন সেটা হচ্ছে ভারতীয় মাল। ফলে ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে যদি চলতেন, তাহলে পরে আপনাদের এত দুর্দশা হতো না। আর হ্যাপি দিওয়ালির কথা বলছেন, আমি যেভাবে বলেছি হ্যাপি দিওয়ালি হবেই, এবং হবে মানে হবে। আমি এটা পাকিস্তানের বেলা বলেছি, বাংলাদেশের ব্যাপারে বলছি। এবার হ্যাপি দিওয়ালির দিকে ধীরে ধীরে যাচ্ছে। আগে খাদ্যপণ্যটা বন্ধ যেদিন হবে, আমি বলেছিলাম অনেক আগে, যেদিনকে খাদ্যপণ্য সরবরাহ বন্ধ হবে, আপনাদের বাংলাদেশের আকাশে কিন্তু কালো মেঘের ঘনঘটা গড়াবে। সেটা এখন এসে দাঁড়িয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।